সানডে সাসপেন্স শুধুমাত্র মির্চি 98.3-তে। এই কিরে রাজকুমারী, রাজকুমারী, কিরে বাবা, আরে কতক্ষণ পড়ে পড়ে ঘুমাবি দেখি? কিরে রাজকুমারী, ওঠ। কি হয়েছে রে? দেখ না, এই 7টা বেজে গেল, রাজকুমারীর ওঠার নাম নেই। রোজ কত ভোরে ওঠে মেয়েটা, আজ ডেকেই যাচ্ছি কোনো সাড়া দিচ্ছে না। দরজায় ধাক্কা দিয়ে দেখ শরীর টরীর খারাপ হলো নাকি। ও বাবা রে, হ্যাঁ তাই দেখি, দাঁড়া। ও মা, এই দরজা তো দেখছি খোলা রে। রাজকু ফেলুদার আগে, ব্যোমকেশের আগে, কিরিটিরও আগে ছিলেন এক সত্যিকারের বাঙালি গোয়েন্দা, প্রিয়নাথ। লালবাজারের সিআইডির দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায় কলকাতা পুলিশে চাকরি করেছেন 1878 থেকে 1911 পর্যন্ত। নিজের কর্মজীবনে নিজের অনুসন্ধান করা অপরাধের কাহিনী দিয়ে তিনি শুরু করেন বাংলায় প্রথম ক্রাইম ম্যাগাজিন দারোগার দফতর। লন্ডনের কুখ্যাত সিরিয়াল কিলার জ্যাক দ্য রিপারের আবির্ভাবের 7 বছর আগে কলকাতা পুলিশের খাতায় নাম পাওয়া যায় এক মহিলা সিরিয়াল কিলারের, ত্রৈলোক্য তারিণী। ত্রৈলোক্য একাধিকবার আইনকে ফাঁকি দিলেও শেষে প্রিয়নাথের হাতেই সে ধরা পড়ে। ত্রৈলোক্যর জীবনের এই শেষ লীলার কথা প্রকাশ হয় দারোগা দফতরে 1305 বঙ্গাব্দের আশ্বিন মাসে। সত্যি ঘটনার উপর আধারিত হলেও আইনি কারণে প্রিয়নাথকে গল্পের কিছু জিনিস পাল্টাতে হয়েছে। গল্পের রেডিও রূপান্তরের জন্য কিছু জায়গায় আমাদেরও কল্পনার আশ্রয় নিতে হয়েছে। আজকের গল্পের প্রধান চরিত্রে প্রিয়নাথ, ইন্সপেক্টর বলাই পাকরাশি এবং ত্রৈলোক্য। গল্প পাঠে দ্বীপ, গল্পের সূত্রধার আমি অগ্নি। সানডে সাসপেন্সে শুরু হচ্ছে শেষ লীলা। পাঁচু ধোপানির গলির বাড়িতে খুনটা যখন হয় তখন আমি কলকাতায় ছিলাম না। ফিরে এসে শুনি রাজকুমারী নামে এক মহিলাকে খুন করে তার সমস্ত গয়না নিয়ে কেউ পালিয়েছে। কেসের দায়িত্বে থাকা অফিসার অনুসন্ধান করেও খুনিকে ধরতে পারেননি, কাজেই কমিশনার সাহেবের হুকুম, প্রিয়নাথকে পাঠাও। জোড়াসাঁকোর সামান্য উত্তরে চিতপুর রোড থেকে পূব দিকে সিংহীবাগানের দিকে ঘুরলে ডান দিকে পড়ে পাঁচু ধোপানির গলি। পাড়াটি সেই অর্থে কলকাতার নিষিদ্ধ পল্লীর অংশ না হলেও বাড়িতে যারা থাকেন তারা কেউই সতীসাধ্যী নন। ঘটনাস্থলে পৌঁছে দেখি একাধিক পুলিশকর্মী বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন। তাদের মধ্যে ইন্সপেক্টর বলাই পাকরাশি আমাকে দেখেই চিনতে পারলেন। আরে দারোগা বাবু, শেষমেশ তাহলে এলেন? এতদিন কোথায় ছিলেন? কি করবো বলুন, সরকারি চাকুরে সরকার বাহাদুর কাজে কলকাতার বাইরে পাঠিয়ে দিলে তো আর না বলা যায় না। ফিরে এসে শুনি এই ব্যাপার। তো এখনো পর্যন্ত কতদূর এগোলেন? আরে আমরা মোটামুটি মশাই সবই করে ফেলেছি, এবার শুধু ওই খুনিকে একটু ধরে দিলেই হবে। হ্যাঁ, ও আচ্ছা, মানে বেশি কিছু না? আরে না 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 না, সামান্য ফর্মালিটি আর কি। যাই হোক, মামলার সব তথ্য পেয়েছেন কি? রাজকুমারী বলে একটি মেয়েকে কেউ খুন করে তার সব গয়না নিয়ে পালিয়েছে, এর থেকে বেশি আমি কিছু জানি না। খুনের খবর থানায় কে দিল? আগে ওই বাড়িওয়ালা। আচ্ছা, বাড়িওয়ালা। সে এই বাড়িতেই থাকে? আগে না না, সে তো থাকে একটা অন্য বাড়িতে। ওই সকাল ধরুন আন্দাজ 8টার সময় এই বাড়ির এক ভাড়াটে তাকে এসে জানায় যে রাজকুমারীকে কেউ খুন করেছে। তো বাড়িওয়ালা নিজে আসে, এসে দেখে রাজকুমারী তার ঘরের মেঝেতে মরে পড়ে আছে, ঘরের দরজা খোলা। এই দেখে সে থানায় এসে একটা খবর দেয় আর কি। তারপর আপনি বাড়িতে এসে কি দেখলেন? দেখলাম বাড়িওয়ালা ঠিকই বলেছে, ওই একতলার একটা ঘরের মেঝেতে একটা মেয়ে ছেলে মরে পড়ে আছে, ঘরের দরজাটা খোলা। বাড়ির অন্য ভাড়াটেরা বলল ওই মেয়ে ছেলেটার নামই হচ্ছে রাজকুমারী। লাশ প্রথম কে দেখে?
বাড়ির সবাই জানতো যে ওই রাজকুমারী খুব ভোরে ঘুম থেকে ওঠে। সেদিন 7টাও বেজে যাওয়ার পর তার কোনো সাড়া শব্দ না পেয়ে অন্য এক ভাড়াটে প্রথমে তার দরজার বাইরে থেকে ডাকাডাকি শুরু করে। সাড়া না পেয়ে দরজায় ধাক্কা দেয়। ধাক্কা দিতে দরজা খুলে যায়। সে দেখে রাজকুমারী মেঝেতে পড়ে আছে, মোড়ে কাঠ। সেই দেখে সে চিৎকার করে ওঠে। চিৎকার শুনে বাড়ির অন্য সবাই ছুটে আসে। তাদেরই মধ্যে একজন ওই বাড়িওয়ালাকে খবর দেয় আর কি। আচ্ছা, বাড়ির সব ভাড়াটেই কি মহিলা? হ্যাঁ, তবে বুঝতেই তো পারছেন, সকলের ঘরেই রাতে কোনো না কোনো পুরুষ। বুঝেছি। ধাক্কা দিতেই যখন দরজা খুলে যায়, তাহলে নিশ্চয়ই যে খুন করেছিল সে পালানোর সময় দরজাটা ভেজিয়ে দিয়ে গিয়েছিল। আগে আমার তো তাই মনে হয়। বাড়িতে প্রথম আপনি ঢোকেন? আগে হ্যাঁ, আমি। ঢুকে কি দেখেন? হ্যাঁ, ঢুকে দেখলাম যে ওই সদর দরজার পাশেই রাজকুমারীর ঘরের দরজা। সেই দরজা খোলা আর মেঝেতে সে পড়ে আছে। হ্যাঁ। মেঝেতে না বিছানায়? মেঝেতে, মানে মেঝেতে একটা মাদুর পাতা ছিল তার উপর আর কি। হ্যাঁ। শরীরে কোনো আঘাতের চিহ্ন? না, সেরকম কিছু না, তবে হ্যাঁ, গলায় আঙুল আর নখের দাগ ছিল। তাহলে তাকে গলা টিপে খুন করা হয়েছে? করোনার সাহেব তো তাই বলছেন। উনি বলছেন যে ওর বুকের উপর বসে কেউ ওর গলা টিপে খুন করেছে। বাবা, বুকের উপর বসে? হ্যাঁ। কিন্তু এটা উনি আন্দাজ করলেন কি করে? আগে ওই পাঁজরের বেশ কয়েকটা হাড় নাকি ভাঙা ছিল, তার থেকেই ওনার এই ধারণাটা হয়েছে। তা মন্দ বলেননি। আচ্ছা, ঘরের ভেতরে আর কি কি জিনিস ছিল? ঘরের ভেতরে, হ্যাঁ, ঘরের এক কোণে দুটো কাঁসার থালা ছিল, যাতে অল্প অল্প চিঁড়ে আর দই লেগেছিল। মনে হয় কেউ দই চিঁড়ে ফলার করেছিল। দুটি থালা, তার মানে দুজন মানুষ ফলার করছিল। আগে হ্যাঁ, আর তাদের মধ্যে একজন ওই রাজকুমারী। প্রমাণ? করোনার সাহেব তার পেটে দই চিঁড়ে পেয়েছেন। তাহলে অন্যজন কি রাজকুমারীর খুনি? আমার তো তাই ধারণা। এই গয়না চুরির ব্যাপারটা কি? হ্যাঁ, গয়না তোর গায়ে বিশেষ কিছুই ছিল না, তবে ঘরে একটা গয়নার বাক্স ছিল, সেটা ভাঙা। কি কি গয়না ছিল তার একটা তালিকা কিন্তু আমি তৈরি করে ফেলেছি। তালিকা? তালিকা আপনি তৈরি করলেন কি করে? যার গয়না সে তো মরে গেছে। না না, মানে সমস্ত গয়নার তালিকা নয়, তবে মোটামুটি ওই বাড়ির অন্য মহিলারা তাকে যে যে গয়না পরতে দেখেছে এর আগে বিভিন্ন সময় আর কি, তার থেকে একটা তালিকা তৈরি হয়েছে আর কি। হ্যাঁ। তো আপনি বলছেন যে বাড়ির সব মহিলার ঘরেই রাতে কোনো না কোনো পুরুষ মানুষ থাকতো। রাজকুমারীর ঘরে আগের দিন রাতে কেউ ছিল না? মনে হয় না। বাড়ির অন্য কেউ তার ঘরে কিন্তু কোনো পুরুষ মানুষকে ঢুকতে দেখেনি। বরং আগের দিন সন্ধেবেলা ওই বাড়িরই দুজন মহিলাকে ঢুকতে দেখেছে। দুজন মহিলা? কে কে? আগে একজনের নাম প্রিয় আর আরেকজনের নাম ত্রৈলোক্য। আচ্ছা, তো এই দুজন আর রাজকুমারী ছাড়া বাড়িতে আর কজন বাস করে? কজন? দাঁড়ান দাঁড়ান, 1 2 3, হ্যাঁ, পাঁচজন থাকে। হ্যাঁ। বাড়ির সদর দরজা বন্ধ ছিল কি না সেটা খোঁজ নিয়েছেন? আর কে কখন দরজা বন্ধ করে? কামিনী বলে একজন ভাড়াটে রাত 12টা নাগাদ দরজা বন্ধ করে। তারপর কেউ খুলেছিল কিনা না সেটা কিন্তু জানা যাচ্ছে না। পরের দিন সকালে দরজা খোলে কে? বিধু বলে আরেকটি মেয়ে ছেলে, কিন্তু সে এখন বলছে যে দরজা পুরোপুরি বন্ধ ছিল কিনা, হুড়কো লাগানো ছিল কিনা, এসব কিছুই তার মনে নেই। কিন্তু বিধু দরজা খোলার পরে যদি খুনি বাড়ি থেকে পালিয়ে গিয়ে থাকে? না 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 না, তার সম্ভাবনা নেই। এই বিধু যখন দরজা খুলে বাড়ি থেকে বেরোয় তখন আরও দুজন মেয়ে ছেলে ঘুম থেকে উঠে উঠোনে নেমেছিল। অন্য কেউ বেরোলে তাদের নিশ্চয়ই চোখে পড়তো। হ্যাঁ। তাহলে বলছেন বাড়িতে অন্য মহিলাদের ঘরে যে সমস্ত পুরুষ মানুষ এসেছিলেন এটা তাদের কাজ নয়? মনে হয় না দারোগা বাবু, সবার ব্যাপারেই তো খোঁজ নেওয়া হয়েছে, তেমন সন্দেহজনক কিন্তু কিছু পাওয়া যায়নি। আপনার কাকে সন্দেহ হয়? আগে ওই ঘরে যে দুজন ঢুকেছিল তাদের একজনকে। কোনজন? ত্রৈলোক্য।
আলিপুর সেশন কোর্টে মামলাটা ওঠে, কিন্তু প্রমাণ করা যায়নি, তাই বেকসুর খালাস পায়। হ্যাঁ, এ সেই ত্রৈলোক্য। ও বাবা, ত্রৈলোক্য তারিণী এই বাড়িতে থাকে নাকি? বাবা, মানিকতলার ঘটনায় আমি তাকে গ্রেফতার করি, আমি তাকে হাড়ে হাড়ে চিনি। সে যদি এই বাড়িতে থাকে তাহলে সেই এই খুন করেছে, অন্য কেউ হতেই পারে না। আপনি কি একবার ওর সঙ্গে দেখা করবেন নাকি? দেখা করব, কিন্তু এক্ষুনি নয়, কয়েকটা জিনিস আগে জানা দরকার। আচ্ছা, আপনি যখন প্রথম বাড়িতে আসেন তখন তাকে কি অবস্থায় দেখেন? অবস্থায় অবস্থায় মানে ওই বাড়ির আর সব কটা মেয়ে ছেলে যেমন ছিল ও তেমনই ছিল। জেরায় সবাই যেমন প্রশ্নের উত্তর দেয় ও দেয়। আর সবার ব্যবহারের সঙ্গে ওর ব্যবহারের কোনো তফাৎ পাননি? হ্যাঁ, তা পেয়েছিলাম বটে। অন্য সবাইকে আমরা ডাকলে তারা আসছে, প্রশ্নের উত্তর দিচ্ছে, চলে যাচ্ছে। কিন্তু ত্রৈলোক্য আমরা যতক্ষণ বাড়িতে ছিলাম আমাদের সঙ্গেই ঘুরঘুর করেছে, পান এনে দিচ্ছে, তামাক সেজে দিচ্ছে। তার ব্যবহারে সবাই এত খুশি যে যে জেরা করছিল সে তো তাকে খুব বেশি প্রশ্নই করলো না। অন্য কারুর তো তার উপর কোনো সন্দেহই হয়নি। তাহলে আপনার হলো কেন? আসলে ওই 2 দিন আগে থানা থেকে এক নতুন অফিসার এসেছিলেন এখানে। তিনি ওই ত্রৈলোক্যকে দেখেই চিনতে পারেন। আরে ত্রৈলোক্য, তুমি আবার এ বাড়িতে থাকো নাকি? হ্যাঁ, তা কেন মিছে মিছে এতগুলো লোককে খাটিয়ে মারছো? হ্যাঁ, বলে দাও না, খুন করে গয়নাগুলো কোথায় রেখেছো বলে দাও। আমি অফিসারকে আলাদা করে নিয়ে গিয়ে তার এই মন্তব্যের মানে জিজ্ঞেস করলাম। সে কি মশাই, আপনি সত্যি চেনেন না? ও ভয়ঙ্কর মেয়ে মানুষ, ইন্সপেক্টর সাহেব। 5-5টা খুন করেছে, 5-5টা। আরে কয়েক বছর আগের মানিকতলার ঘটনাটা মনে নেই আপনার? সেই যে বাড়ির পেছনের পুকুর থেকে পরপর মেয়ে মানুষদের লাশ বেরোলো, ওই তো সব কটাকে পুকুরের জলে ডুবিয়ে মেরে তাদের গয়নাগুলো চুরি করে নেয়। তবে ওই যা হয়, কোর্টে কেস প্রমাণ করা যায়নি, কাজেই ছাড়া পেয়ে যায়। কিন্তু কোর্টে প্রমাণ হয়নি তো কি হয়েছে? ওর আগের পাড়ার লোককে জিজ্ঞেস করুন, সবাই একেবারে স্যাঙ্গুইন যে ওই খুনটা করেছে। হ্যাঁ, এই খুনও ওই করেছে, আমি আপনাকে লিখে দিচ্ছি, মিলিয়ে নেবেন। হ্যাঁ। ও, নামটা চেনা চেনা লাগছিল বটে। এ তাহলে সেই ত্রৈলোক্য? আগে হ্যাঁ, এই সেই ত্রৈলোক্য। দেখলেন তো, আমি কিন্তু আপনাকে তাই বলেছিলাম। ওরে বাবা, ওর কাছ থেকে গয়না বার করতে ঘাম ছুটে যাবে আমাদের। কিন্তু গয়নাই তো প্রমাণ, সেগুলো না পেলে তো আবার ছাড়া পেয়ে যাবে। আচ্ছা, ও কোন ঘরে থাকে? হ্যাঁ, ওপরের একটা ঘরে। সে ঘর সার্চ হয়েছে? 5 বার মশাই, 5 বার। একটা কিচ্ছু পাওয়া যায়নি। এমনিতে ঘরে আসবাবপত্র সেরকম কিছু নেই, ওই একটা আলমারি ছাড়া। সে আলমারি খুলে তার সমস্ত জিনিস বার করেও দেখা হয়েছে, তাতেও কিচ্ছু পাওয়া যায়নি। না, ত্রৈলোক্যর কাছ থেকে এত সহজে কিছু বার করা যাবে না। একটা কথা বলুন তো দেখি, আমি যতদূর দেখেছি ত্রৈলোক্য কিন্তু একা কখনো কিছু করে না, সব সময় তার একজন অ্যাকমপ্লিস থাকেই। বাড়িতে এমন কেউ আছে যার সঙ্গে ওর খুব বেশি বন্ধুত্ব? হ্যাঁ, ওই যে মেয়ে ছেলেটা ওর সঙ্গে ওই রাজকুমারীর ঘরে ঢুকেছিল, কি যেন নাম? প্রিয়। ওই প্রিয় হলো ত্রৈলোক্যর লেজুর, সব সময় সঙ্গে সঙ্গে থাকে। তার মানে খুনের মধ্যে সেও আছে। এই ত্রৈলোক্যর তো একটা দত্তক নেওয়া ছেলে ছিল, কি যেন নাম? হরি। হ্যাঁ, সে কোথায়? ওহো, এ তো আপনাকে বলাই হয়নি। হরি এই বাড়িতেই থাকে, এখন বোধহয় ওই মায়ের কাছেই আছে। ত্রৈলোক্য এখন কোথায়? সে বোধহয় নিজের ঘরেই আছে। ডেকে পাঠাবো? না, থাক, এখন দরকার নেই। প্রিয় কোথায়? সেও বোধহয় নিজের ঘরেই আছে, ওপরে। ওকে একটু বাড়ি থেকে বার করতে হবে, মানে ওই তদন্তের নাম করে বা অন্য কোনো অজুহাতে প্রিয়কে কয়েক ঘন্টার জন্য এই বাড়ি থেকে একটু দূরে রাখতে হবে। আপনার মতলবটা কি বলুন দেখি? আমি পাকড়াশিকে আমার প্ল্যান বুঝিয়ে বললাম। দাবা খেলায় এক ধরনের প্যাঁচ হয় যাকে বলে ফোর্সড মুভ, মানে আপনি নিজের ঘুঁটি এমনভাবে সাজালেন, এমনভাবে চাল দিলেন
যে আপনার প্রতিপক্ষের কাছে আর কোনো উপায় রইল না, তাকে আপনার ইচ্ছে মতো চালই দিতে হবে। ত্রৈলোক্য তুখোড় প্রতিপক্ষ, এমনি এমনি তার বিরুদ্ধে কোনো প্রমাণ আমরা পাব না। তাকে এমন পরিস্থিতির মধ্যে ফেলতে হবে যাতে সে নিজেই প্রমাণ আমাদের হাতে তুলে দেয়। পাকড়াশিকে সেই মতোই ব্যবস্থা করতে বললাম। বলে দিয়ে আমি ফিরে চললাম নিজের বাড়ি। চান খাওয়া করতে হবে আর একটু বিশ্রামের প্রয়োজন, না হলে আজ সন্ধ্যে নাটকে অভিনয় ভালো হবে না। বিকেলে পাঁচু ধোপানির গলিতে ফিরে এসে দেখি বলাই পাকড়াশি সব ব্যবস্থা করে রেখেছে। একতলার একটি ঘরে বসে রয়েছেন পুলিশ কর্মী। ঘরের এক কোণে হাত বাঁধা অবস্থায় বসে রয়েছে ত্রৈলোক্য। আমি গিয়ে একটি চেয়ারে বসে পাকড়াশিকে প্রশ্ন করলাম, এই ত্রৈলোক্য? আগে হ্যাঁ। ওর হাত বেঁধেছেন কেন? ওকে আমরা খুনের দায়ে গ্রেফতার করছি। এ রাজকুমারীর খুন করেছে? আগে হ্যাঁ। প্রমাণ? পাকাপোক্ত প্রমাণ নেই, কিন্তু যার ব্যবসা খুন করা সেই খুন করবে না তো কে করবে? ওর ব্যবসা খুন করা, এটা আপনাকে কে বলল? কেন, আপনি ওকে 5টা খুনের দায়ে গ্রেফতার করেননি এর আগে? আরে আগে খুনের দায়ে গ্রেফতার করেছি মানে তো এই নয় যে এবারও খুনটা ওই করেছে। তাছাড়া আগেরবার ওর ব্যাপারে অনেকে আমাকে অনেক খারাপ খারাপ কথা বলেছিল। আমি তাদের কথা বিশ্বাস করে কোনো তথ্য প্রমাণ ছাড়াই ওকে গ্রেফতার করি। কিন্তু মামলায় তো ত্রৈলোক্য বেকসুর খালাস হয়েছে। ওসব কথা থাক পাকড়াশি বাবু, আপনি ওকে ছেড়ে দিন। তার মানে আপনি বলতে চাইছেন ত্রৈলোক্য এই খুন করেনি? বলতে চাইছি না, বলছি আমার কাছে প্রমাণ আছে যে ত্রৈলোক্য এই খুন করেনি। তো ও যদি এই খুন না করে থাকে দারোগা বাবু, তাহলে এই খুন করেছে কে? রাজকুমারীর গয়নাই বা কে চুরি করলো? আমি যতদূর যা শুনেছি এই খুন এক পুরুষ মানুষ করেছে। পুরুষ মানুষ? তো আপনি যা শুনেছেন সেটা আমাদের জানান। এখনো সময় হয়নি পাকড়াশি বাবু, সময় হলে নিশ্চয়ই জানাবো। কিন্তু আপাতত ওর হাতের দড়ি খুলে দিন, এইভাবে নির্দোষ মানুষকে কষ্ট দেবেন না। আমার কথা শুনে এবং ব্যবহার দেখে ত্রৈলোক্য প্রথমে অবাক হল, তারপর তার মুখ চোখ কৃতজ্ঞতায় ভরে উঠল। বাঁধন থেকে ছাড়া পেতেই সে আমার পায়ে পড়ে প্রণাম করল। দারোগা বাবু, আপনি আমায় বাঁচালেন দারোগা বাবু। আমি কিচ্ছুটি করিনি গো, এরা জোর করে আমার ঘাড়ে খুনের দায় চাপাতে চাইছে। আরে ঠিক আছে ঠিক আছে, তুমি ওঠো ওঠো, বসো। ত্রৈলোক্য ঘরের একটি কোণে বসল। আমি এবার পাকড়াশির দিকে ফিরলাম। আপনি এতদিন বাড়ির ভাড়াটেদের কাছ থেকে এই মামলার ব্যাপারে যা যা জানতে পেরেছেন সব ভুল, সব মিথ্যে। আপনারা এমনভাবে তাদের জেরা করেছেন যে তারা ভয় পেয়ে সত্য গোপন করেছে। আপনাদের লেখা এই সমস্ত জবানবন্দি আমি ফেলে দিচ্ছি, এগুলোর কোনো দাম নেই। কিন্তু এবার আমি তাদের প্রশ্ন করব এবং এবার সবাই সত্যি কথা বলবে। এই বলে আমি বয়ানের সরকারি কাগজের একটা গোছা ফড়ফড় করে ছিঁড়ে ফেললাম। তারপর পাকড়াশির দিকে তাকিয়ে বললাম, এক এক করে সব ভাড়াটেকে ডাকুন, নতুন করে তাদের জবানবন্দি লিখুন। একে একে বাড়ির সব ভাড়াটেরা এসে সবার সামনে বলতে লাগলো খুনের রাতের ঘটনা। আগে দারোগা বাবু, হরি, আরে চিনবো না কেন? ত্রৈলোক্যের ছেলে তো, এই বাড়িতেই থাকে। কোনোদিনও কোনো কাজকর্ম করতে তো দেখিনি বাপু। সর্বক্ষণ মদ খেয়ে তামাক খেয়ে পড়ে থাকতো। তা সেদিন আগের দিন সন্ধ্যেবেলা আমি দেখি কি হরি আর রাজকুমারী অন্ধকারে কি সব আলোচনা করতেছে। কথাবার্তা কিছুই শুনতে পাইনি, আর ওরাও আমারে দেখতে পাইনি। কিন্তু তারপর রাতে দেখি কি হরি রাজকুমারীর ঘরে ঢুকছে। দরজায় হুড়কো দেওয়া ছিল নি। হরি দেখি আস্তে আস্তে দরজা ঠেলে খুলে ভেতরে ঢুকে ভেতর থেকে আবার দরজা বন্ধ করে দিলে। আগের রাতে মাঝরাতে আমার বাধাবাবু বাড়ি ফিরবে বলে আমি তাকে ছাড়তে সদর পর্যন্ত যাই। তো সদরের পাশেই তো রাজকুমারীর ঘর। ঘরের ভেতর থেকে জানেন তো দারোগা বাবু, এই কেমন একটা না গু গু শব্দ আসছিল। আমার বাবুকে ছেড়ে দিয়ে আমি দরজা বন্ধ করে তারপর
তারপর রাজকুমারীর দরজার কাছে যায়। দরজার পাটাতনের ফাঁকে চোখ লাগালে ঘড়ির ভেতরটা না দেখা যায়। আমি দেখি হরি রাজকুমারীর বুকের ওপর বসে আছে, আর রাজকুমারীর গলার ওপর তার হাত। রাত 2টো নাগাদ আমি নিচে আসি, ঘুম আসছিল নি আর খুব তেষ্টা লেগেছিল। আমার ঘরে কুজো জলটা শেষ হয়ে গেছিল, তাই নিচে আসছিলাম জল ভরতে। তা দেখি কি রাজকুমারী ঘর থেকে হরি বেরোচ্ছে। তুমি ঠিক জানো তুমি হরিকে দেখেছিলে? ও মা, হরিকে আমি চিনবনি, রোজই তো দেখছি তাকে। তা দারোগা বাবু দেখি কি সে চুপচাপ রাজকুমারী ঘর থেকে বেরোলো, হাতে একটা ছোট পুঁটলা, বেরিয়ে রাজকুমারী ঘরের দৌড়টা বাইরে থেকে টেনে দিলে, দিয়ে সে শত দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল। এবার বুঝলেন পাকড়াশি বাবু এই খুন কে করেছে? কিন্তু দারোগা বাবু, রাজকুমারীর গয়নাগুলো? শুনলেন না হরি বাড়ি থেকে বেরিয়ে গেছিল হাতে পুঁটলি নিয়ে? সে গয়না সে বেচে দিয়ে থাকতে পারে, অন্য কোথাও লুকিয়ে রেখে থাকতে পারে, অনেক কিছু করে থাকতে পারে, কিন্তু গয়না পাওয়া যাক বা না যাক, এতগুলো সাক্ষীর জবানবন্দির ভিত্তিতেই হরির শাস্তি কিন্তু নিশ্চিত। এর মধ্যেই কখন আমাদের এক হাবিলদার হরিকে ঘরে এনে হাজির করেছে। এতক্ষণ যে ঘরে কি হচ্ছিল সে কিছুই জানে না, কাজী সে অবাক হয়ে সকলের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। ঘরের এক কোণে বসা ত্রৈলোক্যের চোখ একবার যাচ্ছে হরির দিকে, একবার পুলিশ কর্মীর দিকে। বলাই পাকড়াশি তার হাত বাঁধার হুকুম দিতে হরি কেঁদে উঠল। আমার হাত বাঁধা? এ কি? কেন? আমি কি করেছি? রাজকুমারীকে খুন করে তার গয়না চুরি করার দায়ে তোমাকে গ্রেফতার করা হচ্ছে। খুন? আমি খুন করিনি, আমি তো কিছুই জানি না। মা, তুমি কিছু বলছো না কেন? মা, আমাকে বাঁচাও মা। ছেলের কান্নায় ত্রৈলোক্য যেন সম্বিত ফিরে পেল। হরি, দারোগা বাবু, আপনার সঙ্গে কয়েকটা কথা আছে। বলো। এখানে বলতে পারবনি, একটু ভেতরে আসুন। আমি ত্রৈলোক্যের সঙ্গে পাশের ঘরে গেলাম। দারোগা বাবু, আমি জানিনি কেন হরির বিরুদ্ধেই সবাই কথা কইছে। আপনি বিশ্বাস যান এ কাজও করে নেকো। আমি ওর মা, আমার থেকে ভালো বেশি কেউ ওকে চেনে নে। আমার হরি আর যাই হোক, ও খুনি নয় কো। তাই যদি হয় তাহলে সবাই কেন বলছে যে তারা হরিকে রাজকুমারীর ঘরে ঢুকতে দেখেছিল? আমি জানিনি, কিন্তু এ বাড়িতে আমি ছাড়া একমাত্র একজন আছে যে সত্যি কথাখানা জানে। কে? প্রিয়। প্রিয় কি জানে? ত্রৈলোক্যর চোয়াল শক্ত হয়ে উঠল। সে আমার চোখে চোখ রেখে বলল, প্রিয় জানে যে এই খুন হরি করেনি, আমি করেছি। সে জানে যে সে খুনের সময় ওই ঘরেতেই ছিল আর আমাকে সাহায্য করেছিল। ছেলেকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলছো ত্রৈলোক্য? না না দারোগা বাবু, আমি সত্যি কথা বলতেছি, আপনি বিশ্বাস যান আমি সত্যি কথা বলছি। তাই যদি হয় সেটা আমায় এভাবে আলাদা ঘরে লুকিয়ে লুকিয়ে বলার কি দরকার ছিল? সকলের সামনেই তো বলতে পারতে। বেশ, তাহলে ও ঘরে চলুন, আমি সকলের সামনেই বলছি। পাশের ঘরে ঢুকে ঘরের সবার ওপর একবার চোখ বুলিয়ে নিল ত্রৈলোক্য। শেষে তার চোখ এসে কয়েক মুহূর্তের জন্য আটকালো হরির ওপর। হরির মুখে আতঙ্কের ছাপ, চোখে জল। তার দিক থেকে চোখ ফিরিয়ে বলাই পাকড়াশির দিকে তাকিয়ে ত্রৈলোক্য এবার বলতে শুরু করল, দারোগা বাবু, আগের বার আপনি আমাকে খুনের দায়ে গ্রেপ্তার করে কাঠগড়ায় তোলেন বটে, কিন্তু ইংরেজ আইনের প্যাঁচে আমি সেবার খালাস হয়ে যাই। কিন্তু তাও ওপার আমার
যথেষ্ট নিন্দে হয়। আমায় নিয়ে নানান কানাঘুষো শুরু হয় পাড়ায়। অনেকেই আমার সঙ্গে কথা বলা পর্যন্ত বন্ধ করে দেয়। যে বোবা মেয়ে ছেলেটা আমার সঙ্গে থাকতো সেও মরে যায়। একলা হাতে আমি কিছুই করতে পারতাম না। ওই পাড়ায় থাকা আমার পক্ষে আর সম্ভব হলো না। আমি তাই পুরনো পাড়া ছেড়ে হরিকে নিয়ে পাঁচু ধোপানির এই গলির বাড়িতে উঠে আসি। আমি এখানে আসার কয়েক মাস পরে পিও এই বাড়িতে একটা ঘর ভাড়া করে আসে। আমাদের দুজনেরই আলাপ হয়। পিওর আমাকে খুব ভালো লাগে। সে সব সময় আমার সঙ্গে থাকতে শুরু করে। যখন আমি এ বাড়িতে চলে আসি তখন আমার কাছে জমানো অনেক টাকা ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে সব টাকাই শেষ হয়ে গেল। কিভাবে টাকার ব্যবস্থা করব ভাবতে ভাবতে আমার মনে হলো এই বাড়িতে যতজন থাকে তাদের মধ্যে রাজকুমারীকে দেখলেই অন্যদের থেকে একটু বেশি গরিব বলে মনে হয়। কিন্তু আমি জানতুম আর সকলের কাছে যা নেই গো তা ওর কাছে আছে, সোনা। সেসব গয়না সে মাঝে মধ্যে একটা দুটো করে পরত। কিভাবে ওই গয়না আমি পাবো? রাত দিন আমি এই চিন্তাই করতে লাগলুম, কিন্তু মনের কথাখানা গোপন রাখতে পারলুম না। পিওকে বলে ফেললুম। পিও বলল সে আমাকে সাহায্য করবে। দারোগা বাবু, আমি কিন্তু রাজকুমারীকে খুন করতে চাইনি গো। আমি চেয়েছিলাম কোনো মতে তাকে অজ্ঞান করে তার গয়নাগুলো নিয়ে নিতে। সেই জন্যই তো পিও আমাকে ধুতরোর গুঁড়ো জোগাড় করে দেয়। সেদিন সন্ধেবেলা রাজকুমারী তার ঘরে বসে তার চেনা একজনের সঙ্গে কথা বলছিল। পিও আমার জন্য দোকান থেকে সন্দেশ কিনে আনলো। অর্ধেক সন্দেশের মধ্যে আমি ধুতরোর গুঁড়ো মিশিয়ে দিই, আর বাকি অর্ধেক আলাদা করে রাখা থাকে। তারপরে আমি আর পিও তার ঘরে যাই তার সঙ্গে গল্প গুজব করতে। যে মাদুরের ওপর আপনারা ওকে সকালে দেখেন সেই মাদুরের ওপরই আমরা বসেছিলাম। অনেক রাত পর্যন্ত আমাদের কথাবার্তাও চলল। তারপর রাত 11:30 নাগাদ, চল রে প্রিয়, বড় খিদে পেয়েছে। হ্যাঁ গো, আমারও খিদে পেয়েছে। রাজকুমারীজি তো আমাদের কিছু খাওয়ালো নি, চলো তোমার ঘরে যাই। ও মা, এই কেমন কথা গো? আমার ঘরে কি খাবার নেই গা? তোমরা কি খেতে চাও বলো না। বেশি কিছু না রে, বড্ড গরম পড়েছে, তাই ভাবছিলাম আজ একটু দই চিড়ে খাই। তা চিড়ে তো আমার কাছে আছে, কিন্তু দই নেই। এই প্রিয়, জানা ভাই, এ তো দই কিনে নিয়ে আয়। এই নে টাকা। আর শোন, 3 জনের মতো আনিস, ঠিক আছে? আমিও আজ তোদের সঙ্গে দই চিড়ে খাবো। কিছুক্ষণ পরেই প্রিয় দই নিয়ে চলে এলো। রাজকুমারী সেই দই 2টি থালায় ভাগ করে তার সঙ্গে চিঁড়ে মেখে দিল। একটি থালা আমার আর প্রিয়র জন্যে, আরেকটি থালা থেকে সে নিজে খাবে। আমি দই চিড়েখানে একটু মুখে দিয়ে বললুম, দই একটু মিষ্টি কম না? জানা প্রিয়, আমার ঘরে সন্দেশ রাখা আছে, একটু নিয়ে আয় না রে। হ্যাঁ, এর সঙ্গে একটু সন্দেশ মিশিয়ে দিলেই দইটা ঠিক মিষ্টি হয়ে যাবে। প্রিয় 2টো আলাদা পাত্রে সন্দেশ নিয়ে এলো। ধুতরোর গুঁড়ো মেশানো সন্দেশ সে এগিয়ে দিল রাজকুমারের দিকে, আর অন্য সন্দেশের পাত্র থেকে আমরা খেতে শুরু করলাম। কিন্তু ধুতরো মেশানোর ফলে সন্দেশের স্বাদ পাল্টে গেছিল। রাজকুমারী খানিকটা খেয়ে বললে সে আর খেতে চায়নি গো। যেটুকুনি সন্দেশ সে খেলো তাতে তার নেশা হলো, মাথা ঘুরল, কিন্তু অজ্ঞান হলো নি। আমি যে তার খাবারে বিষ মিশিয়ে দিয়েছি সেটা অবশ্য সে বুঝতে পারেনি। আমি তাকে বললুম, একটু তামাক খেয়ে দেখ, তোর মাথা ঘোরা হয়তো কেটে যাবে। প্রিয় আমার ঘর থেকে গড়গড়াখানা নিয়ে এলো। তাতে তামাকের জায়গায় সিদ্ধি দেওয়া ছিল, কিন্তু তাতে টান দিয়েও রাজকুমারী যখন পুরোপুরি অজ্ঞান হল নি
তখন আমার কাছে আর কোনো উপায় রইল না। আমি তার বুকের উপর চেপে বসলুম, দুটো হাত দিয়ে তার গলাখানা টিপে ধরলুম। মরছিস নে না, মরছিস নে, মরবি, মরছিস নে না, হ্যাঁ কিছুতেই কিছু হচ্ছে না গো, মরবি মরবি মরবি, এক্ষুনি মরবি। এ পেও ভালো করে বাগানে চেপে ধর, মর 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 মর। দেখতে দেখতে রাজকুমারীর শরীরখানা মেথর হয়ে গেল। তারপরে আমরা তার গয়নাগুলো বাক্স থেকে বের করে নিয়ে আর তার ঘরের দরজাখানা ভেজে দিয়ে বেরিয়ে গেলুম। দারোগা বাবু, আমার রাজকুমারীকে খুন করার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু আমার তো কোনো উপায়ও ছিল না, বলুন। ত্রৈলোক্যর কপালে বিন্দু বিন্দু ঘাম, তার মুখ লাল হয়ে উঠেছে। খুনের কথা আমায় বলতে বলতে সে যেন খুনের রাতেই আবার ফিরে গেছে। এবার তো বুঝলেন দারোগা বাবু আসল খুনিকে। তাহলে আমার হরিটাকে ছেড়ে দিন দারোগা বাবু, ও বেচারা কিচ্ছু করেনি গো, কিচ্ছু জানে না। আপনি যে প্রমাণখানা সংগ্রহ করেছেন তাতে গয়না পাওয়া যাক আর না যাক, কাঠ গড়ে দাঁড় করালে আমার বেচারা ছেলেটার বিনা দোষে ফাঁসি হয়ে যাবে দারোগা বাবু, আপনি ওকে ছেড়ে দিন। দাবার ভাষায় একে বলে চেক, কিন্তু চেক মেট এখনো হয়নি। বলেছিলাম ত্রৈলোক্য তুখোড় প্রতিদ্বন্দ্বী। এর আগে দুবার সে আইনকে ফাঁকি দিয়েছে। একেবারে অকাঠ্য প্রমাণ ছাড়া তাকে গ্রেফতার করা বোকামি। খেলা এখনো বাকি। আমার তোমার কথা বিশ্বাস হচ্ছে না ত্রৈলোক্য। আমার মনে হচ্ছে তুমি তোমার ছেলেকে বাঁচানোর জন্য দোষ নিজের ঘাড়ে নিচ্ছ। খুব স্বাভাবিক, মায়ের মন তো। কাজে তুমি খুন করেছো বললেই আমি মেনে নেব কেন? প্রমাণ কি? এই তো পিও, পিও সব জানে, আপনি ওকে জিজ্ঞেস করুন। তোর শরীর সাক্ষী মাতাল। তোমার লোক, তুমি যা বলতে বলবে ও তাই বলবে। ওর কথার উপর কেউ বিশ্বাস করবে না। তাহলে সন্দেশ কি সন্দেশ? রাজকুমারীকে যে ধৌদ্র মেশানো সন্দেশ আমি দিয়েছিলাম সে তো পুরোটা খায়নি কো, বাকিটা এখনো আমার ঘরেই রাখা আছে। আপনি পরীক্ষা করে দেখুন, তার মধ্যে দুধও পাবেন। সে তো তুমি পরে মিশিয়ে দিয়ে থাকতে পারো পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য। আসল প্রমাণ হলো গয়না। রাজকুমারীর গয়না কোথায়? আমার কাছেই আছে দারোগাবু, আমার কাছে। তোমার কাছে মানে? কোথায়? আমার ঘরে। এতক্ষণ বলাই পাকড়াশি চুপ করে কথা শুনছিল। এইবার সে বলে উঠল, অসম্ভব, অসম্ভব স্যার, মিথ্যা কথা বলছে। ওই ঘর আমরা তন্ন তন্ন করে খুঁজেছি, ওখানে কোনো গয়না নেই। ত্রৈলোক্য তাচ্ছিল্য ভরে তাকালো পাকড়াশির দিকে। আছে 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 আছে, আমার সঙ্গে আসুন, আপনারা আসুন আমার সঙ্গে, আমি দেখাচ্ছি আছে কি না আছে। পাকড়াশি, আমি এবং দুজন হাবিলদার ত্রৈলোক্যর ঘরে ঢুকলাম। ছোট ঘর, একটা দরজা, একটা জানলা, মেঝেতে পাতা একটা গদি। ঘরের কোণে দেওয়ালে ঠেকানো একটা বড় কাঠের আলমারি। ত্রৈলোক্যর কথায় দুজন হাবিলদার সেই আলমারি টেনে সামনে নিয়ে এলো। ত্রৈলোক্য আমার দিকে তাকিয়ে বলল, এবার আপনারা আলমারির পেছনখানাতে দেখুন। আলমারির পেছনে একেবারে ওপরের দিকে একটা কাঠের তক্তায় ছোট্ট একটা ফাটল। ত্রৈলোক্য নখ ঢুকিয়ে অল্প চাড় দিতেই সেই তক্তা দরজার মতো খুলে গেল, আর তার ভেতরে একটি ছোট্ট খোপরিতে একটি কাগজের মোড়কে মোড়া অবস্থায় পাওয়া গেল রাজকুমারীর মৃত্যুর কারণ, তার সারা জীবনের সঞ্চয়, তার সোনার গয়না। আরো তদন্ত করে দেখা গেল যে নিজের ছেলেকে বাঁচানোর জন্য ত্রৈলোক্য সত্যি কথাই বলেছে। সন্দেশ পরীক্ষা করে তার মধ্যে বিষ পাওয়া গেল। ত্রৈলোক্যর গড়গড়ার মধ্যে সিদ্ধিও পাওয়া গেল, এমনকি প্রিয় সমস্ত কথা স্বীকারও করল। তবে এই সবের মধ্যে ত্রৈলোক্য এটা বুঝে গেল যে আমি তাকে বোকা বানিয়েছি। আমি কোনোদিন কারুর কথাই ভুলিনি দারোগা বাবু, কারুর চালাকি আমার উপর কোনোদিন চলেনি গো। কিন্তু আপনি
আপনি তো আমার মতো চোরের ওপরেও বাটপারি করলেন। হ্যাঁ, মাকে নিজের ছেলের ফাঁসির ভয় দেখে তার পেট থেকে কথা বার করে নিলেন। আমি যদি ওই গয়নাগুলো বার করে আপনাকে না দিতুম তাহলে আপনি আমায় কিচ্ছু করতে পারতেন না। আমার বিরুদ্ধে কোনো প্রমাণ আপনার কাছে ছিলনি, পিও মুখ খুলতনি। আপনি তাকে রাজসাক্ষী করলেন, বোঝালেন যে তার ফাঁসি হবে না। আমি কিন্তু পিওকে দোষ দিইনি গো, আপনাদেরও না। আপনারা নিজেদের কাজ করেছেন। আমি পাপী, আমি খুনি, শাস্তি তো আমার পাওয়া উচিত। 1884 সালের সেপ্টেম্বর মাসের 1 তারিখে হাইকোর্ট 5th ক্রিমিনাল সেশনসে ত্রৈলোক্যর মামলা শুরু হলো। চলল মাত্র 3 দিন। জাজ ছিলেন নরেশ সাহেব। সরকার এবং বিরোধী পক্ষের উকিল নিজের বক্তব্য রাখার পর জুরি আধ ঘন্টা সময় নিয়ে তারপর কোর্টে ফিরে এসে জানায় যে তাদের মধ্যে একজন আপত্তি করেছেন এই বলে যে খুনের কোনো প্রত্যক্ষদর্শী নেই। তাতে জাজ সাহেব বলেন যে প্রত্যক্ষদর্শী না থাকলেও অকাট্য প্রমাণ যেহেতু রয়েছে সেহেতু উনি মেজরিটি ভার্ডিক্ট মেনে নিতে রাজি আছেন। এইভাবে আইনকে একাধিকবার ফাঁকি দেওয়ার পরে শেষে ত্রৈলোক্য দোষী সাব্যস্ত হল। নরেশ সাহেব তার ফাঁসির হুকুম দিলেন। কিন্তু আমার মনে একটা প্রশ্ন রয়েই গেল। 5টি খুন করেছিল ত্রৈলোক্য এর আগে। আমি নিজে তাকে গ্রেফতার করি, কিন্তু সে ঠিক পুলিশের তৈরি আইনি জাল কেটে বেরিয়ে আসে কিভাবে? এই প্রশ্নের উত্তর একজনই দিতে পারবে, স্বয়ং ত্রৈলোক্য। তার সঙ্গে শেষ একবার দেখা করা দরকার। কিন্তু এতদিন যে সত্য সে কাউকে বলেনি, এবার আমায় বলবে কি? সানডে সাসপেন্সে আজ শুনছিলেন দারোগা প্রিয়নাথের কাহিনী শেষ লীলা। রচনা প্রিয়নাথ মুখোপাধ্যায়। ইন্সপেক্টর বলাই পাকড়াশির চরিত্রে নবাগত শুভদীপ চক্রবর্তী, রাজকুমারী গোধূলি, নতুন অফিসার সোমক, বাড়ির অন্যান্য বাসিন্দা শ্রী, মোহর, অয়ন্তিকা এবং বহ্নি, হরি, অত্রি এবং ত্রৈলোক্য তারিণীর চরিত্রে অভিনেত্রী অপরাজিতা আঢ্য। গল্পের রেডিও রূপান্তর, পরিচালনা এবং প্রিয়নাথ মুখোপাধ্যায়ের চরিত্রে দীপ। বিশেষ সহযোগিতায় গোধূলি, অগ্নি এবং সোমক। গল্পের সূত্রধার আমি, অগ্নি। ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত সৌম্য এবং শুভ। ত্রৈলোক্যর গল্পের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং গল্পের ঐতিহাসিক প্রেক্ষাপট পুনর্নির্মাণে আমাদের সাহায্য করেছেন হেরিটেজ ওয়াক ক্যালকাটার কর্ণধার ডক্টর তথাগত নিয়োগী। তার কাছে আমরা বিশেষভাবে কৃতজ্ঞ। একই সঙ্গে 98.3 মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে এই বিশেষ উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। শেষ হল সানডে সাসপেন্সে দারোগা প্রিয়নাথের গল্প শেষ লীলা। কিন্তু ত্রৈলোক্যর গল্প এখানেই শেষ নয়। ত্রৈলোক্য তারিণীর স্বীকারোক্তি নিয়ে ফিরে আসবেন দারোগা প্রিয়নাথ, শুধুমাত্র সানডে সাসপেন্সে।